বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ফকিরহাট উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। অত্র এলাকার বিভিন্ন পেশাজীবী শ্রেণীর সম্মানিত সুধীমণ্ডলীদ্বয় উপস্থিত রয়েছেন। অত্র এলাকার মায়েরা বোনেরা উপস্থিত রয়েছেন। বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে আমার আদাব এবং নমস্কার জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি বিশেষ প্রার্থনা, বিশেষ দোয়া নিয়ে। সৃষ্টিকর্তার কাছে, পরম করুণাময়ের কাছে বিশেষ দোয়া এবং প্রার্থনা নিয়ে সকল ধর্ম বর্ণের মানুষ মিলিত হয়ে একই চাওয়া একই পাওয়ার একটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমাদের সেই প্রার্থনাটা আমাদের মমতাময়ী মাতা, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আমার আপনার সকলের প্রিয় নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়, তার আত্মার মুক্তি বা শান্তি কামনায়, তিনি যেন জান্নাতবাসী হন সেই কামনায় আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আমাদের এই মমতাময়ী মাতার দীর্ঘ জীবনে আমার আপনার এবং প্রিয় বাংলাদেশবাসীর জন্য তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন। তিনি এই দেশের মানুষের ভালোবাসার জন্য, এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকার জন্য, এই দেশের মানুষের নিরাপত্তার জন্য, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, এই দেশের মানুষের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। তিনি দীর্ঘ সময় নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছেন। এমনকি তিনি তার গৃহে অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করেছেন। আপনারা সেটা সকলেই অবগত আছেন। এমনকি এই জনগণকে ভালো রাখতে গিয়ে তিনি না খেয়েও গৃহরুদ্ধ অবস্থায় দিনাতিপাত করেছেন। আজ দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সেই মমতাময়ী মাতার, আমাদের সেই প্রিয় অভিভাবকের বড়ই প্রয়োজন ছিল। আপনারা দেখেছেন, তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে, যত ধর্ম বর্ণের মানুষ রয়েছে, সকলে কিভাবে হাসপাতালে ছুটে গিয়েছে, বিভিন্ন মসজিদে মন্দির সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কিভাবে সবাই প্রার্থনা করেছেন, এটা আপনারা সকলে অবগত আছেন। তিনি কতটা ভালোবাসার উচ্চ স্থানে ছিলেন, তিনি কত শ্রদ্ধার স্থানে ছিলেন, এই মানুষের ছুটে যাওয়াই সেটা প্রমাণ করে। কিন্তু সৃষ্টিকর্তার ডাকে তিনি আমাদেরকে এতিম বানিয়ে আমাদের ছেড়ে চিরতরে চলে গিয়েছেন। তার চলে যাওয়াকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেভাবে জানাজায় সামিল হয়েছিলেন, সেটা দেখে আবারও প্রমাণিত হয় যে তিনি বাংলাদেশের মানুষের মাঝে কতটা সকলের হৃদয়ে স্থান করতে পেরেছিলেন। এটাই তার বহিঃপ্রকাশ। আপনারা এখানে অনেকেই আমার সিনিয়র রয়েছেন। একজন মহিলা মানুষের জানাজায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ হাত তুলে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত ধরেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এই কোটি কোটি মানুষের ঢল বিশ্বের কোনো মহিলার জানাজায় হয়েছে বলে আমার অন্তত জানা নাই। এটা একটা নজিরবিহীন ঘটনা। আজ আমাদের মমতাময়ী মাতা আমাদের মাঝে নেই, কিন্তু তিনি রেখে গেছেন তার যোগ্যতম উত্তরসূরি, তিনি রেখে গেছেন তার যোগ্যতম সন্তানকে, যে সন্তান এখন এই বাংলার ভবিষ্যৎ, যে সন্তান এখন হতে যাচ্ছেন এই বাংলার কাণ্ডারি, জনাব তারেক রহমান।
সেই তারেক রহমান তার হাতকে যদি শক্তিশালী করতে হয়, বাংলাদেশে যদি স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, বাংলাদেশে যদি বাক স্বাধীনতা ফিরে আনতে হয়, তাহলে আমাদের এই মুহূর্তে দরকার বাংলার ভবিষ্যৎ জনাব তারেক রহমানের সরকারকে। আপনারা যদি জনাব তারেক রহমানকে এই বাংলার কান্ডারি হিসাবে আনতে পারেন, এই দেশের মানুষের যে চাওয়া পাওয়া রয়েছে, আমাদের তো সিম্পল চাওয়া পাওয়া, আমাদের দরকার কি? নিরাপত্তা, যাতে সকলে মিলে আমরা শান্তিতে অবস্থান করতে পারি। আমাদের দরকার সুশাসন, একজন সাধারণ মানুষও যাতে আইনের শাসন পায়, আইনের কাছে গেলে বিচার পায়। আমাদের দরকার সেই সুশাসন। আমাদের দরকার কি? নিরাপদভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থানের সুযোগ সুবিধা করে দেওয়া। আজ দেখেন, আপনারা এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, কিন্তু যারা কৃষক পর্যায়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় ভোটের একটা অংশ। যারা মেহনতি মানুষ, যারা শ্রমিক মানুষ, যারা কৃষক মানুষ, যারা দিনমজুর, তারাই কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় ভোট ব্যাংক। তারা কিন্তু আমাদের মাঝে উপস্থিত নেই, কারণ তারা প্রত্যেকেই রয়েছেন তাদের কর্মব্যস্ততা নিয়ে। আজ আমি আপনি মঞ্চে বসে কথা বলছি, তারা কিন্তু আমাদেরই জন্য, ফসল উৎপাদনের জন্য তারা দিন রাত পরিশ্রম করে, দেখেন এখন জমিতে খাটছে, মাঠে খাটছে, কোনো দোকানে কাজ করছে, কোনো কারখানায় কাজ করছে। তো তাদের কথা সর্বাগ্রে যদি ভাবতে হয়, তাদের যদি নিরাপত্তা দিতে হয়, তাদের যদি ন্যায্য মূল্যে সার, কীটনাশক সহ যে সকল ফসল উৎপাদন হয়, সেগুলো যদি ন্যায্য মূল্যে বাজারে বিক্রয় করতে হয়, তাহলে এই দেশের গণতন্ত্র অবস্থা ধরে রাখতে হয়, সুশাসন প্রতিষ্ঠিত করতে হয়। আর এই কাজটি করার জন্য আমাদের এখন দরকার একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে বাংলার ভবিষ্যৎ হিসাবে তারেক রহমানের সরকারকে তুলে আনা এবং প্রতিষ্ঠিত করা। যদি আপনি সেই কাজটি করতে পারি, অবশ্যই আমাদের এই চাওয়া পাওয়াগুলো পূর্ণ হবে বলে এটা আমার বিশ্বাস, বাংলাদেশের আপামর জনগণের বিশ্বাস বলে আমি মনে করি। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে অনেক বক্তারাই বলে গেছেন আমি একটি সম্প্রদায়ের মানুষ। দেখুন, আমি কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে আমি আপনাদের কাছে আসিনি। জন্ম কোনো না কোনো জায়গাতেই একটা মানুষের হয়। সৃষ্টিকর্তা কাকে কোথায় জন্ম দিয়ে পাঠাবেন সেটা একমাত্র তিনি নির্ণয় করে থাকেন। জন্ম আমার একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠীতে হতে পারে, কিন্তু আমি কোনো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে আপনাদের মাঝে আসিনি। আমি এসেছি বাগেরহাট 1 আসনের চিতলমারি, মোল্লাহাট, ফকিরহাটবাসীর প্রত্যেকের প্রতিনিধিত্ব করতে, প্রত্যেকের পাশে থাকতে। আমি একটা জিনিস আপনাদের মাঝে এসে উপলব্ধি করেছি, বাগেরহাটে 1 আসনের মানুষ কোনো প্রতিশ্রুতি চায় না, তারা চায় তাদের পাশে থাকার মতো, ভরসা জাগানোর মতো একটা মানুষ। ঠিক, এটাই আমি উপলব্ধি করতে পেরেছি। কারণ অনেক বক্তারা এসে বক্তব্য দিয়ে উন্নয়নের ফুল ঝুড়ি ছড়িয়ে দিয়ে চলে যায়। রাস্তা করব, ব্রিজ করব, কালভার্ট করব। আরে ভাই, তুমি তো তোমার ব্যক্তিগত টাকা দিয়ে করবে না, এটা তো সরকারের উন্নয়নের একটা অংশ। আর সেই উন্নয়নকে বাস্তবায়ন করা এখানকার জনপ্রতিনিধির দায়িত্ব। আর সেই দায়িত্বশীল ব্যক্তিটা যদি আপনার পাশে থাকার মানুষ হয়, তাহলে আপনাদের চাওয়া পাওয়ার জন্য কারো কাছে আর ছুটে যেতে হবে না, সেই ব্যক্তি আপনাদের কাছে ছুটে আসবে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা অনেকে আক্ষেপ করেছেন এই বেতাকাবাসীর কথা কোনো পার্লামেন্ট মেম্বার বলে নেই, এই বেতাকাবাসীর কথা কোথাও গিয়ে উল্লেখ করেনি। আমি বলে গেলাম, বেতাকাবাসীর উন্নয়নের জন্য যদি মহান সৃষ্টিকর্তা আপনাদের মাধ্যমে আমাকে জাতীয় সংসদে প্রেরণ করে, আপনাদের এই বেতাকাবাসীর সকল সুখ দুঃখ উন্নয়নের কথা আমি জাতীয় সংসদে তুলে ধরব। এবং আপনাদের এখানে এসে আপনাদের ভালোবাসায়, আন্তরিকতায় এতটাই মুগ্ধ আমি হয়েছি, যেটা আমার হৃদয় থেকে ভুলবার নয়। আমি যেমনই ব্যক্তি হই না কেন, যে সংসদেই পার্লামেন্ট মেম্বার হই না কেন, ঠিকই আপনাদের প্রয়োজনে আপনাদের কাছে বারে বারে আমি ছুটে আসবো, এই প্রতিশ্রুতি আমি দিয়ে যাচ্ছি। আপনাদেরকে ছুটে আমার কাছে বারবার যেতে হবে না, আপনাদের দ্বার প্রান্তে এসে এভাবেই আবার আপনাদের মাঝে মত বিনিময় করব। এলাকার উন্নয়নের জন্য কি কি সমস্যা আছে, সেগুলো সমাধানের কি কি পথ আছে,
কারণ সমস্যা আপনাদের সমাধানের পথ আপনারা তৈরি করে দেবেন। আমি একজন জনপ্রতিনিধি যদিও হই, আমি সব কিছুর মালিক নই। এখানের প্রতিটা ভোটার, এই এলাকার প্রতিটা মানুষ তাদের ন্যায্য অধিকার আছে, তাদের মতামত প্রকাশের অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে। এই বাক স্বাধীনতা, আমি কথা দিচ্ছি, বাক স্বাধীনতা বাগেরহাট 1 আসনে অন্তত প্রতিষ্ঠিত হবে। আরো নানান ধরনের সমস্যা আছে। আমি তো যে এলাকায় যাচ্ছি সেই এলাকার কি কি সমস্যা আছে প্রথমে আমি গুগলে সার্চ করে বের করছি। এরপরে এই এলাকার যারা প্রতিনিধিবৃন্দ আছে তাদের কাছ থেকে আমি শুনে শুনে নোট করছি। একটা জিনিস দেখবেন, আমি উপলব্ধি করেছি, মধুমতির মিষ্টি পানি মোল্লাহাট থেকে মোটা পাইপ দিয়ে পানিটা যাচ্ছে কোথায়? খুলনাতে। অথচ এই যাওয়ার পথে অনেক এলাকা আছে লবণাক্ত পানির সমস্যা এবং সুপেয় পানির সমস্যা। অনেক জায়গায় আছে তারা কিন্তু এই পানিটুকু একটু খাওয়ার জন্য সুন্দর পানির ব্যবস্থা কিন্তু নাই। কিন্তু এই পানিটা আপনাদের বুকের উপর দিয়েই কিন্তু যাচ্ছে পানির লাইনটা। অথচ এখান থেকে যদি একটা লাইন বা 2টা লাইন বিভিন্ন এলাকায় একটু ছড়িয়ে দেওয়া যেত, তাহলে এই এলাকার মানুষের এই সুপেয় পানির সমস্যা কিন্তু থাকতো না। একটা সিম্পল কাজ, এখানকার যিনি যত জনপ্রতিনিধি ছিলেন অথবা জনপ্রতিনিধির আশপাশে যারা ছিলেন তারা কিন্তু জনপ্রতিনিধিকে একটু স্মরণ করে দিতে পারতেন যে এই কাজটা কিন্তু দরকার। কিন্তু কেন তারা পারেননি সেটা আপনারা হয়তো বুঝেছেন। কারণ এলাকার কিছু চাটুকার দালাল যারা নেতারা ছিলেন তারা কখনো পার্লামেন্ট মেম্বারদের কাছে পৌঁছাতে আপনাদের দেয় নাই। তালি দিবেন না, পৌঁছাতে দেয় নাই। আমি কথা দিচ্ছি এই সিন্ডিকেট এখানে থাকবে না। আপনারা যে কোনো মানুষ এলাকার সমস্যা নিয়ে আমার কাছে সরাসরি পৌঁছাতে পারবেন। এর জন্য কোনো সিকিউরিটি লাগবে না, এর জন্য কোনো বডিগার্ড লাগবে না, কোনো কিছুর প্রয়োজন হবে না। প্রয়োজন হলে আপনাদের কাছে আমি ছুটে এসে এই সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমার পক্ষে না হয় তাহলে বাংলার যে ভবিষ্যৎ যিনি আছেন আমি তার হাতে পায়ে ধরে হলে এলাকার সমস্যার সমাধান করার জন্য সচেষ্ট হব। এটা আমার কথা। পরবর্তীতে আরেকটা কথা বলি, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি কখনো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। আমার হয়তো কর্মকাণ্ডটা ভিন্ন ধারার ছিল, সামাজিক কর্মকাণ্ড, দেশে এবং আন্তর্জাতিকভাবে আমার বিস্তার লাভ ছিল। হয়তো তারই মাধ্যমে কোনো না কোনোভাবে আমাদের এই জাতীয়তাবাদী দলের কর্ণধরের দৃষ্টি আকর্ষিত আমি হয়েছি, তার মনকে আমি আকর্ষণ করতে পেরেছি। সেই সূত্রপাত ধরে তিনি কিন্তু বুঝেছেন যে একজন সাধারণ মানুষকে যদি ওই এলাকায় দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই লোকটি সাধারণ মানুষের সমস্যার কথা বুঝবেন, তাদের দুঃখ দুর্দশার কথা বুঝবেন, এলাকার উন্নয়নের কথা ভাববেন। সে কারণেই তিনি কিন্তু আপনাদের এই এলাকারই একটা অযোগ্য সন্তানকে আপনাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। এই অযোগ্য সন্তানটি যদি আপনাদের সকলের যোগ্যতার থেকে একটু একটু অংশ করে আমার দিকে ছুড়ে দেন তাহলে যোগ্যতার সর্বশিখরে পৌঁছানো সম্ভব বলে আমি বিশ্বাস রাখি। আপনাদের সকলের কাছে বলছি, সামাজিক কর্মকাণ্ডের সুবাদে মানুষের ব্যথা কোথায়, বেদনা কোথায়, দুঃখ কোথায়, কষ্ট কোথায়, কিভাবে নাগরিক সুবিধা লাভ করতে হয়, কিভাবে নাগরিক সুবিধা পেলে মানুষের ভালো থাকা যায়, সে বিষয়গুলো আমি সামাজিক কর্মকাণ্ড থেকে শিখেছি। এই শিক্ষাটা নেওয়ার জন্য রাজনীতি করার প্রয়োজন আছে বলে মনে করি না। এটা একজন সমাজকর্মীরা আরো বেশি ভালো বুঝতে পারে। তো আমার সেই ভাবনা দিয়ে আপনাদেরকে ঢেলে সাজাবো, এটা মনে রাখবেন। এখানে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন যারা এখানে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব রয়েছেন অথবা তাদের কাছে যারা পরাজিত হয়েছেন, সকলেই এখানে উপস্থিত আছেন। কিন্তু আমার এই সময়ের স্বল্পতার কারণে আমি এই দায়িত্বটা পেয়েছি অল্প কিছুদিন হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সকলের সাথে মত বিনিময় করতে পারিনি, সকলের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়ে ওঠেনি। কারণ এরিয়াটা তো অনেক বড়। এদিকে রূপসা থেকে ব্রিজ থেকে শুরু করে ওদিকে মধুমতি নাজিরপুর পর্যন্ত আমাদের এরিয়াটা অনেক লম্বা। সব এলাকায় সব নেতৃবৃন্দর কাছে এই সংক্ষিপ্ত সময়ে পৌঁছানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এজন্য আপনারা মনে কোনো দুঃখ কষ্ট নেবেন না, কোনো অভিযোগের ফুলঝুরি দিবেন না। আপনারা একটা কথা মনে রাখবেন, যেহেতু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক দিয়ে জনাব তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছেন, অবশ্যই একটু সময়ের সাপেক্ষের ব্যাপার, আপনাদের প্রত্যেকের হৃদয়ে আমি স্থান নেবই নেব, এটা আমার বিশ্বাস। ঠিক। দেখেন, আমি কোনো গ্রুপিং বা দলবাজি করতে এখানে আসিনি, এটা করা আমার অভ্যাস নয়। কাউকে বেশি ভালোবাসা, কাউকে কম ভালোবাসা, এটাও আমার অভ্যাস নয়। আমার দৃষ্টিতে এখানে সকলে সমান। কেউ আমার কাছে বেশি প্রিয়, কেউ অপ্রিয়, এটাও কখনো সম্ভব হবে না। আমার কাছে সকলেই প্রিয়। একজন সাধারণ মানুষও যেমন, একজন স্থানীয় নেতৃবৃন্দ তেমন। এই ধরনের কোনো বাধা বিপত্তি আপনাদের কাছে থাকবে না। আমাদের কাছে সর্বাগ্রে জনগণ। তারেক রহমান সাহেব যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ, তার মানে কি? এই বাংলাদেশের জনগণকে নিয়ে কিন্তু তিনি বলেছেন, এটা আপনাদের বুঝতে হবে। তো এটাই আমাদের কথা, সবার আগে বাংলাদেশ এবং তারপরে বাংলাদেশের সকল জনগণ। এই জনগণের মাঝে আমি লীন হয়ে থাকতে চাই। আমি ফকিরাটা বলেছি, আমি প্রচুর ধন সম্পদের মালিক বা উপার্জন করার জন্য এখানে আসিনি। এটা আপনারা দেখবেন বাস্তবে। আজ আপনাদের ব্যথাঘাতে কথা বলে যাচ্ছি, ভবিষ্যতে এটা দেখবেন যে আপনাদের জনগণের ন্যায্য প্রাপ্য অধিকার সংসদীয় আসন থেকে বা সংসদীয় মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ থাকবে, সেটা আপনাদের সঠিকভাবে সুষমভাবে বন্টন করা হবে এবং সকলের মাঝে দৃষ্টিগোচর করে রাখা হবে, যাতে সকলে, একজন সাধারণ মানুষ যে লেখাপড়া জানে না, সে একজনের কাছে জিজ্ঞেস করতে পারবে আমাদের এলাকায় কি বরাদ্দ এসেছিল। এটা সকলের কাছে, কারণ এটা দৃশ্যমান ডিসপ্লে বোর্ডে রাখা হবে। যে কোনো মানুষ দেখতে পারবেন যে এই দেশের জনগণ বা বেতাগা ইউনিয়ন বা সুবদী ইউনিয়ন বা আদার্স কোনো ইউনিয়নের জন্য কি বরাদ্দ এসেছে এবং কি এখানে হয়েছে। আরও একটা বিষয় হচ্ছে, দেখেন মায়েদের উপস্থিতিটা কত বেশি। আমাদের যে নারীরা যে দেশে নিরাপদ, সেই দেশটাই নিরাপদ, এটা মাথায় রাখবেন। যদি নারীরা নিরাপদ থাকে, তাহলে সেই দেশটাই নিরাপদ থাকে। এই উপস্থিতি প্রমাণ করে দেয় যে এই অঞ্চলের মানুষ সুরক্ষিত, এই অঞ্চলের মানুষের ভ্রাতৃত্বের বন্ধন অত্যন্ত সুদৃঢ়। এই মা বোনের উপস্থিতি প্রমাণ করে। এখানে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার হয়ে সবাই কিন্তু এক স্থানে সামিল হয়েছেন। এই ভ্রাতৃত্বের বন্ধন, এই যে ধর্মের মিলন মেলা, এই যে একটা পরিবেশ হয়েছে, এই পরিবেশটাও স্থায়ীভাবে বজায় থাকবে। এর জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। কোনো ধর্ম বা কোনো বর্ণের মানুষ আমার কাছে যে প্রিয় হবে, এটা কখনো আপনারা ভাববেন না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। ধর্ম একটা আলাদা বিষয়, কে কোন ধর্ম, কে কোন বর্ণে জন্মগ্রহণ করেছে, সেটা বড় বিষয় নয়। কিন্তু মানুষ, কাজী নজরুলের ভাষায় একটা কথা, কবিতা আছে, মানুষ কবিতা, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে তিনি মানুষেরই জ্ঞাতি। এই পৃথিবীতে যত মনীষী, যত অবতার, যত মহাপুরুষ এসেছেন, তারা তো মানুষেরই একটা জ্ঞাতি ছিলেন এবং তাদের দেওয়া পথ নির্দেশনা নিয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের মানুষ সেই আদর্শ নিয়ে পরিচালিত হয়। তারা সকলেই মানুষের জ্ঞাতি ছিলেন। এই মানুষের যে মিলন মেলা, মানুষের হৃদয়ে স্থান দেওয়া, আমি এখানে এসে সকলের সাথে হাত মিলিয়েছি। যারা আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধরা আছে, তাদের সাথে বুকের সাথে বুক মিলিয়ে আমি তাদের কাছ থেকে দোয়া নিয়েছি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর এই ভালোবাসাটা যেন স্থায়ী হয়। এই ভালোবাসা থেকে, এই স্নেহ থেকে, আপনাদের থেকে যেন বঞ্চিত না হয়, এটা আপনাদের কাছে আমি দাবি রাখছি। আমি যেন এখানে এসে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, যারা মুরব্বীরা আছেন, যারা আমার ভাইয়েরা আছেন, তাদের প্রত্যেকের কাছে দাবি রাখছি যে আপনাদের এই অযোগ্য সন্তানটাকে আপনাদের কোলে টেনে নিয়ে আপনাদের বুকে একটু স্থান দেবেন। এই দাবিটা আমার, এই প্রত্যাশাটা আমার। আর আপনাদের যেটা প্রাপ্য, সেই ভালোবাসার প্রাপ্য থেকে যা যা করণীয় আছে, আমার সাধ্যমতো, আমার পরবর্তী যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের সাধ্যমতো সব কিছুই আপনাদের মাঝে আমি উজাড় করে দেব, বিলিয়ে দেব, এটা নিশ্চিত থাকতে পারেন। প্রিয় উপস্থিতি, অনেক দীর্ঘায়িত বক্তব্য আর দিব না, কারণ পরবর্তীতে আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে সুবদী ইউনিয়নে। ওখানে এখন আমি ছুটে যাব। আপনাদের একটা কথাই বলতে চাই, এই অঞ্চলের, বিশেষ করে মোল্লার ফকিরহাট অঞ্চলের প্রায় 4 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা সকলেই আমার থেকে অভিজ্ঞ লোক।
রাজনৈতিক প্রজ্ঞা ধীশক্তি তারা আমার থেকে অনেক অনেক গুণে বেশি ছিলেন, কারণ রাজনীতি করার অভিজ্ঞতা আমার কখনো ছিল না। আমার শুরু হয়েছে জনাব তারেক রহমানের হাত ধরে আমি হাতে খড়ি নিয়েছি, সেই হাতে খড়ি নিয়ে গুটি গুটি পায়ে আপনাদের কাছে পৌঁছেছি। তো যারা আমার থেকে প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন, যারা রাজনৈতিক বর্ষিয়ান ব্যক্তিত্ব, আমি তাদের সকলের কাছে গিয়ে এমনকি তাদের পায়ে হাত দিয়ে আমি সালাম করে এসেছি যে আপনারাই আমার অভিভাবক। আপনারা এতদিন এই এলাকার মানুষের সুখ দুঃখ দেখে রেখেছেন, এই এলাকায় যারা মামলা হামলায় জর্জরিত হয়েছিল তাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন। এই সৌভাগ্য আমার হয়নি। এখন থেকে আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমি এখন থেকে সকলের পাশে থাকতে চাই, সকলের ব্যথায় ব্যথিত হতে চাই। আপনারা আমাকে দোয়া করেন, আশা করি তারা আমাকে দোয়া দিয়েছেন। তো এখন শুধু দরকার আপনাদের কাছে দোয়ার, যারা উপস্থিত জনগণ রয়েছেন। আর যে সকল ভাইয়েরা এতদিন রাজনৈতিক হামলা মামলায় বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত ছিলেন, তাদেরকে সর্বাগ্রে মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। তাদেরকে আমার কাছে টেনে নেওয়ার সর্বোচ্চ প্রয়াস আমার কাছে থাকবে। তারা যেন মনে করে না যে এই ভাইটি নতুন এসেছে, তিনি তো জানে না যে আমাদের ব্যথা কোথায়, তিনি তো জানে না যে আমি এখানে মারপিট খেয়েছিলাম, তিনি তো জানে না যে আমি 50টা মামলা খেয়েছিলাম। না, এখন থেকে আমি জানার চেষ্টা করব। যদি আমি জানতে নাও পারি, অবশ্যই আপনি আমার কাছে এসে বলবেন, আপনার ব্যথায় আমি ব্যথিত হব। আপনার এখন থেকে সকল মামলা হামলা সব কিছুর যদি আপনাদের গায়ে আঘাত আসে, সেই আঘাতের সামনে আমি দাঁড়াবো, এই প্রতিশ্রুতি আমি দিয়ে যাচ্ছি। প্রিয় বেতাকাবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন কার জন্য? জনাব তারেক রহমানের জন্য। আর এখন যদি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চান, তাহলে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমি কপিল কৃষ্ণ মণ্ডল দাঁড়িয়ে আছি, আমার হাতকে নয়। আপনারা যদি এই আসনকে তারেক রহমানের হাতে তুলে দিতে পারেন, আমাকে নয়, এই আসনটা দিবেন তারেক রহমানকে। তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন মাত্র। যদি তারেক রহমানকে আপনারা উপহার দিতে পারেন, কারণ এইখানে এই আসন এখনো পর্যন্ত আনতে পারেননি, এবার যদি আনতে পারেন, তারেক রহমান সাহেব খুশি হয়ে মনে করবেন যে আসনটি এতদিন আমাদের দখলে ছিল না। এখন যখন এত মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আসনটি উপহার দিয়েছেন, অবশ্যই ওই জায়গার জনগণের সবকিছু দেখার দায় দায়িত্ব তিনি নেবেন বলে আমি বিশ্বাস রাখছি। তো সকলের কাছে আমি করজোড়ে প্রার্থনা করে যাই, আপনারা এই অঞ্চলের মানুষ অন্তত বিপুল ভোটে, শুধুমাত্র জয় দেখতে চাই না, বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবেন, এটাই আমি প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। কারণ আপনাদের একটি মূল্যবান ভোট এই দেশের সকল প্রেক্ষাপটকে পরিবর্তন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। কারণ আপনার মানসিকতার বদলই গড়বে একটা নতুন দেশ। মানুষ খুঁজে পাবে তার নতুন স্বপ্ন, মানুষ খুঁজে পাবে তার নতুন আশা, মানুষ পাবে তার স্থায়ী ভরসা। এই আশা ভরসার প্রতীক হিসাবে ধানের শীষ প্রতীকে সকলে একটি মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, আবারও আসবে আপনাদের মাঝে, বারে বারে ছুটে আসবো। আপনাদের এখানে যিনি সুযোগ্য সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় উপস্থিত রয়েছেন, ওনারা আপনাদের অত্যন্ত কাছের মানুষ, এটা আমি জেনেছি। আমার পাশে যিনি সভাপতি বসে রয়েছেন, এই অঞ্চলের অনেক হিন্দু পরিবার আছে যে অন্তত 50 বার 100 বারের অধিক খাবার খেয়েছেন। এই গল্পটা আমি এলাকার মানুষ থেকে শুনেছি। তাহলে একজন মানুষ হিসাবে আপনাদের সাথে কতটা মেলবন্ধন সৃষ্টি করেছেন। যারা এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের কাছে একটা কথা বলে যাই, আজ আপনাদের ধর্মের একজন মানুষকে মনোনীত করে পাঠিয়েছেন। অনেকেই বলেছেন এতদিন আপনারা কোনো গভর্নমেন্টের ভোট ব্যাংক ছিলেন, এবার সেটা প্রমাণ করে দিবেন। আপনাদের উপস্থিতি সেটা বলে দিচ্ছে।